প্রিয় শিক্ষার্থীদের, তোমাদের সবার শুভকামনায় শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম। তোমরা এখানে অবশ্যই খেয়াল করতেছ যে কি আছে। দেখো, প্রথমে হলো সান্দ্রতা কেন প্রবাহী পদার্থের সৃষ্টি হয়। প্রথম কোশ্চেনটা হলো তোমাদের যারা লাইনে যে প্রত্যেকে দেখো, আমি প্রথম কোশ্চেনটাই হলো তোমাদের যে কোশ্চেনটা করছি যে সান্দ্রতা কেন প্রবাহী পদার্থের সৃষ্টি হয়। প্রবাহী পদার্থ তোমরা যারা আছো প্রত্যেকে ওয়ালাইকুম সালাম, প্রত্যেকে দেখো বলছি যে সান্দ্রতা কেন প্রবাহী পদার্থের সৃষ্টি হয়। এটা কেন অন্য কোনো পদার্থের সৃষ্টি হয় না, মানে অন্য পদার্থ বলতে বলছে যে কঠিন পদার্থের কোনো সৃষ্টি হয় না। তোমরা বলো যে প্রবাহী পদার্থের দু একটা নাম নিশ্চয়ই তোমরা জানো, যদি জানো তোমরা একটু লেখো প্রবাহী পদার্থের নাম কি কি আমরা জানি। এই যে এটা হলো পুরাগুলি হলো 2 মার্কসের কোশ্চেন, 2 প্রত্যেকটা হলো 2, মনে করো 2 প্রত্যেকটায় তোমার 2 মার্কস করে, অর্থাৎ এটাকে বলে অনুধাবনমূলক কোশ্চেন। একটু খেয়াল করো, আমরা পরে আবার ম্যাথে যাব, আমরা এটা একটা বোঝার দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে এখানে দেখবা প্রথম বলছে সান্দ্রতা কেন প্রবাহী পদার্থের সৃষ্টি হয়। প্রবাহী পদার্থ বলতে কি কি বুঝি আমরা? তরল এবং গ্যাসীয় বস্তুকে বুঝি। আর তরল এবং গ্যাসীয় বস্তুর মধ্যে আন্তঃআণবিক যে বল থাকে এটা একটু দুর্বল থাকে, অর্থাৎ দেখবা তরলও কি একটু দুর্বল থাকে, আর গ্যাসীয় পদার্থ তো বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করে, যার কারণে এই সান্দ্রতা সেই সব পদার্থের সৃষ্টি হবে যে পদার্থের ভিতরে আপেক্ষিক বেগ, অর্থাৎ একটা স্তরের সাথে আরেকটি স্তরের পরস্পর আপেক্ষিক বেগ থাকবে। আপেক্ষিক বেগ বলতে বোঝাকে একটির সাপেক্ষে আরেকটি বেগ নির্ণয় করা যায়। এজন্য দেখো তুমি যদি তরল বলো, তরলের কিন্তু প্রত্যেকটা কণাই পরস্পর কি করে প্রবাহিত হয়, স্তরে স্তরে প্রবাহিত হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা আপেক্ষিক বেগ কিভাবে হিসাব করি? এই এক ব্যক্তি যাচ্ছে, আবার আর এক ব্যক্তিও যাচ্ছে এইদিকে, তখন অথবা এই ব্যক্তি একটু সামনের দিকে যাচ্ছে আর এ একটু ধীরে ধীরে যাচ্ছে, এ একটু দ্রুত যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে, এর সাপেক্ষে এর বেগকে আমরা হিসাব করি। সবসময় একটির সাপেক্ষে আরেকটি আমরা হিসাব করি, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে না। তাহলে আমরা মূল কথা হলো যে পদার্থের আপেক্ষিক বেগ নির্ণয় করা সম্ভব, মানে ওই পদার্থের কার সাপেক্ষে, অণুগুলোর সাপেক্ষে, সেই পদার্থগুলোকেই আমরা প্রবাহী পদার্থ হিসেবে বিবেচনা করি, যেগুলির জন্য আমরা কি সান্দ্রতা সৃষ্টি হয়, অর্থাৎ এজন্য আপেক্ষিক বাধারও সৃষ্টি হয়, এজন্য সান্দ্রতা সৃষ্টি হয়। তাহলে আমাদের তরল এবং আর একটা কি গ্যাসীয়, এই দুইটি বস্তুর ভিতরে কি ঘটে? সান্দ্রতা ঘটে থাকে। আর কঠিন বস্তুর ক্ষেত্রে সাধারণত কঠিন বস্তু নিজে একই স্থানে থাকে, নিজের অণুগুলো সাধারণত বিচ্ছিন্ন হয় না। এজন্য আমরা ওই ক্ষেত্রে ঘর্ষণ বল যেটা বলি সেটা হলো মানে বস্তু পুরোটাই, অর্থাৎ দুইটি বস্তু পরস্পরের সাথে আপেক্ষিক যখন হিসাব করা হয় যে চলমান না স্থির, তখন কিন্তু বস্তু পুরোটাই যায়। আর এই ক্ষেত্রে দেখবা তরলের স্তরে স্তরে তরল কিছু পরে কিছু আগে যাচ্ছে। গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আমরা এই গ্যাসীয় বস্তুর ক্ষেত্রেও আমরা তাই ঘটে থাকে, আমরা দেখতে পাই এটা। তাহলে আমরা কেন সান্দ্রতা তরলের এবং প্রবাহীর ক্ষেত্রে আশা করি বুঝতে পারছি, অর্থাৎ যে পদার্থগুলোর একটি কণাগুলো বিচ্ছিন্নভাবে থাকে, একটির সাথে আরেকটি চলমান হতে পারে, এই পদার্থের ক্ষেত্রেই এই সান্দ্রতা প্রযোজ্য, আমরা এই কথাটা বলে দেব। এরপরে তরল ও গ্যাসীয় পদার্থের সান্দ্রতার গুণাঙ্ক সম্পর্কে দেখ। এখানে তরল এবং গ্যাসীয় পদার্থের যে সান্দ্রতার গুণাঙ্কটা কি, এটা সম্পর্কে তোমাকে বলতে বলছে। তাহলে তোমাকে এখানে তুমি এইটা দেখার পরে এখানে তোমার এই চেহারাটা মনে রাখতে হবে যে সমানুপাতিক টি, এটা কোন ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে। তুমি যাই লেখো তোমাকে এইটা লিখতে হবে যে তরল পদার্থের ক্ষেত্রে ইটা ইকুয়ালস টু রুট টি, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা পাই ইটা ইকুয়ালস টু কি পাই, এটা হলো কি, সরি এটা কিসের ক্ষেত্রে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। 1 নম্বর হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, তরলটা আগে লিখছি আমি, এই জন্য এটা গ্যাসীয় 2 লিখছি, এই জন্য 2 নম্বর লিখছি। আর 1 হলো এ প্লাস বি বাই কি পাই, বি বাই এখানে আমরা টি পাই।
তাহলে এই ক্ষেত্রে দেখি যে সান্দ্রতাঙ্ক এই কার সাথে অর্থাৎ তাপমাত্রার সাথে তোমার ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, কিন্তু এই তরলের ক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, আর গ্যাসীয় ক্ষেত্রে বর্গমূলের সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। তাহলে আমরা এখন দেখো, আমরা এখান থেকে একটা ছোট অঙ্ক দিব এবং তোমরা এটা সমস্যাটা সমাধান করবা। এটার উপর ভিত্তি করে দেখো, আমি যদি এখানে দিয়ে দেই যে একটি গ্যাসীয় পদার্থের 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসীয় পদার্থের এত ডিগ্রি তাপমাত্রায় তোমার সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতার সহগ, তোমরা জানো একইগত সান্দ্রতাঙ্ক আছে, আমি দিয়ে দিলাম এটা 2.7 × 10⁻³ নিউটন সেকেন্ড পার মিটার। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সান্দ্রতাঙ্ক কত হবে? আচ্ছা, নম্বর হলো এক নম্বর অঙ্কটা আমি দিয়েছি, ওইটার উপর ভিত্তি করে যাতে ওইটা ভুলে না যাও। তাহলে তোমরা এটা একটু করে ফেলো। তাহলে কি লিখবে? এটা গতকাল আমি দেখাইছিলাম। তাহলে কোন সূত্র ব্যবহার করবে? এখানে ব্যবহার করবে যে ইটা সমানুপাতিক √T। এটা যদি ব্যবহার করো তাহলে কি হয়? ইটা 1/ইটা 2 = √T1/T2। এটা ব্যবহার করে এই ইটা 2-র মানটা তোমরা বের করে ফেলো। তাহলে এটা তোমরা দ্রুত করে ফেলো। এরপরে দেখো, আমি একই সাথে আবার আর একটা দেবো, যেহেতু এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আর একটা দেবো। খেয়াল করো, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমি কিন্তু 2-এর কোশ্চেনের উপর ভিত্তি করে আবার এটা একটা কোশ্চেন করতেছি, যাতে তোমরা ভুলে না যাও এটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। এই গ্যাসের কথা আবার ভুলে না যাও, এই জন্য অঙ্কটা করে ফেললাম। আর একটা দেব, একটি তরলের ওই একই 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার সান্দ্রতাঙ্ক আমি একই দেব এই ইতে, যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। 10⁻³ নিউটন সেকেন্ড পার মিটার। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সান্দ্রতাঙ্ক, এটা কার? তরলের সান্দ্রতাঙ্ক কত হবে? কত হবে? তোমরা দুইটা অঙ্ক করে ফেলো। এইটা কোন সূত্র হবে? এইটা হবে কোন সূত্র? এটা তোমরা করে ফেলছো। এটা হবে লগ ইটা ইকুয়ালস টু, এইভাবে আছে, লগ ইটা ইকুয়ালস টু, তোমরা যদি এখানে দাও এ, ঠিক আছে, সান্দ্রতাঙ্ক এত আছে, এই সূত্রটা কিন্তু এইভাবে আছে, তোমরা খেয়াল করো, সূত্রটা আছে B/T এই আকারে যদি আছে, তাহলে এইখানে দেখো এর সাথে এ কিভাবে আছে? সমানুপাতিক ভাবে আছে, এর সাথে কিন্তু এ সমানুপাতিক ভাবে আছে। তাহলে তোমরা কিন্তু এটাকে ইচ্ছা করলে এভাবে যদি লেখো সমানুপাতিক হারে, এখান যদি লেখো, এটা যদি ইটা 1 দাও, এখান থেকে যদি তোমরা মানটা বের করে নাও, মানে এটা T1 দাও, এরপর আবার সেম ভাবে কি করবে? T2 বের করে এর মান যদি তোমরা একটা কিছু ধরে দাও, মানে উভয় পক্ষ থেকে, এটা হলো A আর B যেহেতু ধ্রুবক, তাহলে A B কে তোমরা এখান থেকে কি করতে পারবে? বাদ দিয়ে দিতে পারবে। আচ্ছা, A আর B অথবা A B কে কি করতে হবে? A B এর মান আমি দিয়ে দেই, তো সুবিধা হবে। A সমান আমি দিয়ে দিলাম 0.5 আর B সমান দিলাম 0.6, এটা দিয়ে দিলাম। এখন প্রথমে হলো ইটা 1 বের করবে, ইটা 1 এর ক্ষেত্রে বের করবে, এরপরে হলো ইটা 2 এর ক্ষেত্রে বের করবে। যারা লাইনে আছে চেষ্টা করো।
তো প্রথমে কি বের করবে, এখানে দেখো ইটা 1 এর ক্ষেত্রে বের করবে, এরপরে ইটা 2 এর ক্ষেত্রে বের করবে। যারা আছো প্রত্যেকে প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা দেখো। এখানে প্রথমে হলো তোমরা কি বের, একটু খেয়াল করো। তাহলে ইটা 1 এর মানটা বের করিয়া এখানে বের করবা, এ বির মান দেওয়া আছে, আর সান্দ্রতাঙ্ক বের করবে। এখানে 27 এই মানটা নিবে, এরপরে এখানে বসাই দেবে। এখানে শুধু দেখো আমি কোনটা ব্যবহার করব, এইটা দেওয়া আছে 27, তাপমাত্রায় সান্দ্রতাঙ্ক দেওয়া আছে এইটা। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এ আর বি দেওয়া আছে, যেহেতু এ বি দেওয়া আছে, আমরা তাহলে শুধু এই নিচেরটা বের করি, এইটা 2 বের করি, আর কিছু বের করবো না। ইটা 2 যদি বের করি, তাহলে এখান থেকে যদি 2 দেওয়া থাকে, জাস্ট আমি অঙ্কটা মনে রাখার জন্য ইটা 2টা বের করবা, ইটা 2, তাহলে এটা হবে কি T2টা বের করতে পারো এইটা। আর যদি তোমরা এইটাকে সংক্ষেপে করতে চাও, মানে এভাবে যদি আমরা জানতে চাই, তাহলে দেখো এভাবে লেখা যায়, ইটা 1 ইজ ব্যস্তানুপাতিক ইটা 2। আমরা যদি এইটুকুকে যদি এই এ বির মান দেওয়া না থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, ইটা 1 আর ইটা 1। তাহলে আমরা কি ইটা 1 T1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইটা 2 T2। এটা ব্যবহার করে আমরা অঙ্কটাকে সম্পূর্ণ করতে পারি যদি এ বির মান না থাকে। জাস্ট আমি এটা দেখাইলাম। তাহলে এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে, এই ক্ষেত্রে হলো ব্যস্তানুপাতিক। তাহলে কি দেখা গেল, এটা কিসের ক্ষেত্রে, এটা হলো তরল। তরলের ক্ষেত্রে কি ঘটে, তরলের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। আর তাপমাত্রা যদি বাড়ে তাহলে কি ঘটে, সান্দ্রতাঙ্ক কমতে থাকে। আর সান্দ্রতাঙ্ক কমলে আর কি বাড়তে থাকে, তাপমাত্রা বাড়তে থাকে। মানে তরলের ক্ষেত্রে উল্টা, আর গ্যাসীয় ক্ষেত্রে, এটাই আমি বুঝাতে চাইছি। তোমরা যদি অঙ্কগুলি ওভাবে সলিউশন করো, আসলে 2 মার্কসের তো আমি জাস্ট বুঝাচ্ছি ওইটা। এরপরে দেখো এটা অনেকেই করে ফেলছো। এরপরে হিরোয়াক ও ইস্পাত গ্রেটার দেন এখানে দিয়েছি। এটা দ্বারা বুঝাচ্ছি আমি যে হিরোয়াক এর ইয়ং এর গুণাঙ্ক আর ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক, এই দুইটাকে বুঝাচ্ছি এখানে। তাহলে হিরোয়াকের ইয়ং এর গুণাঙ্ক দেখো ইজ গ্রেটার দেন ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক। কেন, এখানে হিরোয়াককে যদি তুমি বল প্রয়োগ করো, তাহলে আমরা কোন সূত্র পাই, এখানে আমরা মনে করব y ইকুয়াল টু এফ এল বাই এল। এখন এখান দেখো হিরোয়াককে তুমি যদি বল প্রয়োগ করো, মনে করো একই আকৃতি, সিলিন্ডার আকৃতি, মনে করো এভাবে একটি হিরোয়াকের তৈরি, আর একটা হলো এটা হলো তোমার মনে করো একই, কিন্তু আমি একই বলছি, এইটা হলো তোমার ইস্পাতের তৈরি। ইস্পাত দেখবা হয়তো এইটুকু হয়ে গেছে, অর্থাৎ বেড়ে গেছে ইস্পাত। এটা হলো ইস্পাতটা একটু বেশি বেড়ে গেছে ইস্পাত। আর হিরোয়াকটা দেখবা যে এইটুকু আসছে, অর্থাৎ সে কম বাড়ছে। তাহলে যেহেতু এখানে ব্যস্তানুপাতিক হারে, অর্থাৎ যতটুকু বাড়বে নিচের অংশ আমরা যদি হিসাব করি, এটা যদি ধ্রুবক বিবেচনা করি, এইটুকু ধ্রুবক, তাহলে দেখো আমরা কি পাই, y ব্যস্তানুপাতিক 1/l, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাণ কম পরিমাণ বেড়ে গেছে, বৃদ্ধি পরিমাণ কম পেয়েছে ইস্পাত, আর বেশি পেয়েছে, আর এটা কি কম। তাহলে যেহেতু এখানে দেখো দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পেলে, দৈর্ঘ্য যদি বেশি বৃদ্ধি পায়, ইয়ং এর গুণাঙ্ক কি হবে, কমে যাবে। আবার উল্টা, আবার এইটা যদি কি করে, এই দৈর্ঘ্য বৃদ্ধি যদি কম হয়, এটা কম হয়েছে, আর এইটা কি বেড়ে যাবে, অর্থাৎ এইটার মান যদি কম হয় এটা বেড়ে যাবে, আবার এইটার মান বেশি হলে এটা কি কমে যাবে। সুতরাং এ থেকে বলা যায়, তোমরা এইটা ব্যাখ্যাটা এভাবে দিবে, ওয়াইটা লিখবে প্রথমে, এই সূত্রটা সবাই লিখবে, এই সূত্রটা লিখে তারপর পারলে আমি যে চিত্রটা দিয়েছি এই চিত্রটা দেবে, y ইকুয়ালস টু এফ এল এল, এটা লিখবে, আর y সমানুপাতিক তোমরা লিখবে 1/l। এখান থেকে তোমরা দেখাবা যে এই দৈর্ঘ্য যত বৃদ্ধি, অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধি যত বেশি হবে, এই ইয়ং এর গুণাঙ্ক তত কম হবে। দৈর্ঘ্য বৃদ্ধি যত কম হবে, এটা তত বৃদ্ধি পাবে। এই কারণে এই ইস্পাত কি করে, ইস্পাতের দৈর্ঘ্য কম পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য স্থিতিস্থাপকতা বেশি।
আর এটা কম কি বেশি পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য আবার কি বললে এটার ইয়ং এর গুণাঙ্ক কম। তাই যার কারণে এই দুইটার ভিতর স্থিতিস্থাপকতা কার বেশি? হিরকের বেশি। এই স্থিতিস্থাপকতা এর বেশি, ইয়ং এর গুণাঙ্কের মান যার বেশি স্থিতিস্থাপকতাও তার বেশি হবে। তাহলে এই টাইপের যদি আসে আমরা এটাকে করতে পারবো নাকি। এরপরে সেম দেখো এখানে আবার ইস্পাত নিয়ে আবার কথা, যদি আমরা এখানে আরেকটা বলি, আরেকটা কোশ্চেন বলি, রাবার তোমাদের বইতে আছে, রাবার না হিরক মানে ইস্পাত, ইস্পাত বেশি কোনটি বেশি স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক। আচ্ছা এবার কোনটি বেশি আবার দেখো, রাবার না ইস্পাত? তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ তারপর এল আর এল। এই রাবারের ক্ষেত্রে দেখো রাবার এইটুকু আছে, এটাকে তুমি টেনে এত বড় লম্বা করে ফেললা খুব সহজেই, আবার ছেড়ে দিলা। আর ইস্পাতটা কি করলা, এইটুকু আছে, তাকে ওই সেম পরিমাণ বল প্রয়োগ করে সামান্যটুকু সামনে নিয়েছো, অর্থাৎ যত সামান্যটুকু সামনে এটা বৃদ্ধি করতে পারছে, হাতুড়ি দিয়ে পিটে যায় যেভাবে। তাহলে এইটাকে কম পরিমাণ, এটা কি ইস্পাত, এক্ষেত্রে আবার ইস্পাত। আগে কিন্তু হীরক, আগেরটা ছিল হীরক ইস্পাত, ওখানে কিন্তু হীরকটা বেশি ছিল, আবার এখানে কি ইস্পাতটা, ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়েছে, তাই না। আর দৈর্ঘ্য বৃদ্ধি কি পাইছে, কম। এইটাও কিন্তু বেশি, এই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, এই জন্য এটা কি রাবার, এটা হলো রাবার। এটা দৈর্ঘ্য বৃদ্ধি বেশি পাওয়ার কারণে এই ওয়াই সমানুপাতিক যেহেতু 1/L, দৈর্ঘ্য যেহেতু বেশি বৃদ্ধি পায় রাবারের ক্ষেত্রে, তাহলে এইটার মান কি কম, ঠিক আছে, এটার মান কম, তাহলে স্থিতিস্থাপকতাও কি কম হবে। আর এটা কি যত সামান্য বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি পাওয়ার কারণে এখানে আমরা বলতে পারি ইস্পাত সামান্য বৃদ্ধি পেয়েছে, তাহলে ইস্পাতের স্থিতিস্থাপকতা কি বেশি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এখানে এই রাবার ইজ লেস দ্যান কার, ইস্পাত, অর্থাৎ ইস্পাত ইজ গ্রেটার দ্যান রাবার, অথবা রাবার ইজ রাবার স্মলার দ্যান কার, ইস্পাত। তাহলে স্থিতিস্থাপকতা কার বেশি, ইস্পাতের বেশি। আমরা কিন্তু ভেরি সিম্পল ভাবে যদি অনেক সময় কোশ্চেন করা হয়, তাহলে আমরা কিন্তু উত্তর দেই সাধারণত রাবারের বেশি, কারণ আমরা বলে ফেলি যে রাবার একটু টান দিলেই যেহেতু বেড়ে যায়, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের মাথা থেকে অনেক সময় দিতে হবে। যেমন ওই যে তরলের যে সূত্রটা আমি দিয়েছি, এটা কিন্তু তোমার নিজের উপর ভিত্তি করে ওটা পরীক্ষায় যদি আসে উত্তর দিতে হবে। এরপরে পারদ, পারদ, এখানে যদি পারদ এবং পানি দেখো, কাঁচনলের ভিতর একটা অবনমন ঘটে আর একটা হলে আহরণ ঘটে। আহরণ মানে কি, উপরে ওঠে, এটা হলো উপর দিকে ওঠে, উপর দিকে, উপর দিকে। আর এইটা হলো নিচের দিকে, নিচের দিকে দিকে। ঘটনা ঘটে কি দেখো, এই একটা আছে, বাক্স আছে, বাক্সে তুমি পানি রাখলা, এই পানিতে রাখার পরে এখানে তুমি একটি নল দিলা, নল কৌশিক নল, অর্থাৎ চিকন একটা কেশের মতো নাল রাখলা এখানে। এই নলের ভিতর দেখা যায় পানি হয়তো এই উপরে উঠে একটি অবতল আকার ধারণ করছে। আর সেম পাত্রে সেম পরিমাণ যদি তুমি পারদ রাখো, এখানে পারদ রাখলে এখানে দেখবা যদি সেম ব্যাসের একটি নল দাও, তাহলে দেখবা যে এটা কি করছে, এই নলের ভিতরে অর্থাৎ নিচের দিকে নেমে সে এই যে একটা উত্তল আকার ধারণ করছে, উত্তল আকার ধারণ করছে এভাবে। তাহলে এটা নিচের দিকে নেই, এইটাকে বলা হয় কি, এই যে অবনমন, অর্থাৎ নিচে অবতল আকার ধারণ করছে আর এটা উপরে ওঠে উত্তল। এটা কি পানি, এটা হলো পানি আর এটা হলো পারদ। তোমরা যখন অ্যান্সার দেবা 2 মার্কসের, যদি ফিজিক্সে তোমার চিত্র থাকে না, কিন্তু চিত্র দিতে হয়, চিত্র দিতে হয়, তোমাদের মনে রাখবা, চিত্র থাকে না বাট চিত্র দিতে হয়। তাহলে এই যে, আচ্ছা তোমরা কি জানো যে পারদ এবং কাচের মধ্যবর্তী কোণ সাধারণত কত হয়? এটা কি স্থূল কোণ হয়, কত ডিগ্রি হয় দেখি, তোমরা অ্যান্সার দাও। আর পানির আর কাচের মধ্যবর্তী কোণ কত হয়, তোমরা এটা চিন্তা করতে থাকো আর আমি এর মধ্যে বলতে থাকি, তোমরা এটাও শোনো। তাহলে এইখানে কি, এটা হলো অবতল আকার ধারণ করছে, এটা উত্তল আকার ধারণ করছে। তাহলে বলছে আহরণের কারণটা কি, কেন এই রকম ঘটছে। তোমরা যদি হিসাব বিশ্লেষণ করো, এটার ভিতর পানি আছে, পানির ভিতর পানির অণুগুলোর যে আকর্ষণ বল, এইটাকে বলা হয় সংশক্তি বল। সেম ভাবে পারদের যে অণুগুলো মধ্যে যে আকর্ষণ বল, এটা হলো সংশক্তি বল।
অর্থাৎ প্রবাহী পদার্থ তার নিজের মধ্যে অর্থাৎ নিজেদের অণুর মধ্যে যে আকর্ষণ বল এটাকে বলা হয় সংশক্তি বল। আর পানি আর এই কাঁচ যে তোমার নলটা আছে এর ভিতর যে আকর্ষণ বল এটাকে বলা হয় আসঞ্জন বল। তাহলে আমরা এখানে দুই ধরনের বলের কথা মনে রাখবো, একটি হলো সংশক্তি বল আর একটা হলো আসঞ্জন বল। তাহলে এখানে কি ঘটে খেয়াল করো, এখানে হলো দেখা যায় যে পানির যে পরিমাণ থাকে মানে সংশক্তি বল থাকে তার চেয়ে আসঞ্জন বলের মান বেশি। আর এই ক্ষেত্রে সংশক্তি বলের মান কি, সংশক্তি বলের মান বেশি, আসঞ্জন বলের মান কম। এজন্য পারদ নিজেরা সংকুচিত হতে চায়, অর্থাৎ নিজেদের অণুর ভিতর যেহেতু আকর্ষণ বল বেশি এই জন্য কি একসাথে থাকতে চায়। তাহলে এখানে পারদের সংশক্তি বল বেশি থাকার কারণে সংশক্তি বল বেশি থাকার কারণে পারদ নিজেদের ভিতর বেশি আকর্ষণ ক্ষমতার কারণে এরা এই কাচের এবং পারদের যে আকর্ষণ তার চেয়েও বেশি থাকার কারণে এরা নিজেরা বেশি সংকুচিত হয় এবং একসাথে থাকতে চায়। তুমি যদি বলো যে দেখা যায় যে তোমার কচু গাছ অনেকেই দেখছো, কচুর পাতার উপরে দেখবা পানিগুলো কিভাবে ফোঁটা আকারে অর্থাৎ সংকুচিত হয়ে থাকে। এখানে কিন্তু কারণ আছে, এখানে কচু পাতার এবং পানির ভিতর যে আসঞ্জন বল এর যে পরিমাণ আসঞ্জন বলের পরিমাণ যা থাকে তার চেয়ে পানির অণুগুলোর সংশক্তি বলের পরিমাণ বেশি থাকে, যার কারণে কচুর পাতাগুলো কি করে, কচুর পাতার উপর পানিগুলো মানে দেখবা যে একদম বৃত্তাকার ধারণ করে থাকে। তাহলে আমরা একটা কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে, এরপরে আসতে পারে যে দেখো যে পানির উপর দিয়ে অনেক সময় পোকা মাকড় হেঁটে যায়, কেন কিভাবে যায়? এইখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা যখন অ্যান্সার করবো যে কোন অধ্যায় থেকে অ্যান্সার করছি আমরা নিশ্চিত সেটা হলো কি তোমরা উচ্চ মাধ্যমিকের পদার্থের গাঠনিক ধর্ম থেকে অ্যান্সার করছি, পরীক্ষায় আসলেও ওটার সাথে একটু রিলেটেড থাকে। আমাদের ওটা দেখে বুঝতে হবে যে পোকামাকড় হেঁটে যায়, তাহলে এখানে পৃষ্ঠটানের কথা বলছে, এখানে পৃষ্ঠটানের কথা বলছে। পৃষ্ঠটানের কারণে কি করে, ওই যে সংশক্তি বল পৃষ্ঠটানের সাথে সম্পর্ককার সংশক্তি বল, তাহলে সংশক্তি বল কি করে নিজেদের অণুগুলোর ভিতর একটি নিজেরা আকর্ষণ করে সংশক্তি বল, যার কারণে কি সবসময় পৃষ্ঠটি সংকুচিত হতে চায়। তাহলে এর কারণ কি, পৃষ্ঠটানের কারণে তার উপর দিয়ে কি করে দ্রুত সে হেঁটে যেতে পারে। এভাবে আমরা এই যুক্তি এরপরে আসতে পারে যে কিভাবে বৃষ্টির ফোঁটা কেন গোলাকৃতি ধারণ করে, যখন বৃষ্টির ফোঁটা পড়তে থাকে তখন কেন গোলাকৃতি ধারণ করে। এখানে দেখো বায়ুর মধ্যে দিয়ে যখন পড়তে থাকে বায়ু এবং পানির যে আকর্ষণ বল তার চেয়ে পানি এবং পানির ভিতর যে সংশক্তি বল অর্থাৎ এখানে ওই আসঞ্জন বলের চেয়ে সংশক্তির বলের পরিমাণ বেশি হওয়ার কারণে পানি ফোঁটা আকৃতি ধারণ করে। তাহলে আমাদের একটা কোশ্চেন বিভিন্নভাবে দেখো, এই কোশ্চেনটা আলোচনা করতে গিয়ে আমি অনেকগুলো কোশ্চেনের সাথে কথা বলছি। এই যে আসঞ্জন বলের সম্পর্ক আমি এখানে কিন্তু আলোচনা করে ফেলছি অলরেডি। তাহলে সংশক্তি বল আসঞ্জন বল কাকে বলে আমরা বলে ফেলছি। সংশক্তি বল মানে একই পদার্থের অর্থাৎ তরল অথবা বায়ুভিত্তিক প্রবাহী পদার্থের, তরল প্রবাহী পদার্থ কয়টি সাধারণত, তরল এবং গ্যাসীয় পদার্থ। এই তরল এবং গ্যাসীয় পদার্থের নিজেদের অণুর মধ্যে যে আকর্ষণ বল এটাকে বলা হয় সংশক্তি বল। আর এই পদার্থ যদি কোনো পাত্রে রাখি বা পাত্রে রাখলে পাত্রে এবং এই তরলের মধ্যে যে বা প্রবাহীর মধ্যে যে আকর্ষণ বল এটাকে বলা হয় সংশক্তি আসঞ্জন বল, এটাকে বলা হয় আসঞ্জন বল। তাহলে আমরা এই সম্পর্কে জানলাম। তোমাদের সর্বশেষ আজকের আমি আরো মনে হয় ক্লাস নিতে হবে, কারণ আমি দেখলাম যে আমাদের দুই একটা স্যার কিছু দেখা যায় না। আচ্ছা তোমরা দেখা না গেলে কথা শোনো, এই যে এবার কিন্তু দেখতে হবে, আমার মনে হয় এটা দেখা যাচ্ছে। দেখো এটা একটু সবাই দেখো, একটা আমি এখানে সৃজনশীল কোশ্চেন দিয়েছি। কোশ্চেনটা যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসছে 2-1 বছর আগে, আমি যার কারণে তোমাদের এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন মনে করছি তাই তোমাদের এটা দিয়েছি এবং সবাই একটু দেখো কোশ্চেনটা। আশা করি তোমরা এখানে সৃজনশীল পুরা একটা স্টিমুলার আছে মানে উদ্দীপক আছে, এখানে দেখো উদ্দীপক কি লিখছে, অ্যালুমিনিয়ামের অসহ পীড়ন 1.0 × 10⁸ প্যাসকেল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 2 × 10⁻⁷ মিটার স্কোয়ার
এরপর ওয়াই মানে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, এটার আমি এককটা দিইনি, এককটা দিব নিউটন পার মিটার স্কয়ার। 70 ইন্টু 10^8 নিউটন পার মিটার স্কয়ার। তারপরে বলছে প্রস্থচ্ছেদের দেখা যায় না। আচ্ছা এখন একটু দেখার চেষ্টা করো। দেখো তাহলে প্রথমে অ্যালুমিনিয়ামের অসহপীড়ন আছে, আমি বলছি তোমরা একটু শোনো। অ্যালুমিনিয়ামের অসহপীড়ন একটু লিখে ফেলো। অসহপীড়ন হলো 1.0 × 10^8 প্যাসকেল। এরপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে 2.5 × 10⁻⁻7 মিটার স্কয়ার। এরপরে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান দেওয়া আছে 70 × 10⁻8 নিউটন পার মিটার স্কয়ার। এরপরে আছে স্টিলের তারের, অ্যালুমিনিয়ামেরটা শেষ। এরপরে স্টিলের তারের, দেখো স্টিল তারের অসহপীড়ন 1.0 × 10⁻8 প্যাসকেল ও প্রস্থচ্ছেদের ব্যাস আছে কত 0.1 খেয়াল করো মিলিমিটার। এরপরে দুটিতে 1 কেজি করে ভর ঝুলানো হলো। কোশ্চেন হলো প্রথম হলো সিগমা কি? তোমরা আমার মনে হয় সিগমা কি সবাই পড়ো। সিগমা মানে কি? সিগমা কি সবাই একটু লিখে দাও। সিগমা কি? পয়সনের অনুপাত। সিগমা কি? সিগমাটা দেখো, সিগমা মানে কি? পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত। এরপর দুইয়ে বলছে পয়সনের অনুপাত। এরপর দেখো 2তে আছে T = 72 × 10⁻³ নিউটন পার মিটার। এর ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করার সময় টি কি তোমাকে বলে দিতে হবে, পৃষ্ঠটানের সংজ্ঞা দিতে হবে সুন্দর করে, এবং বলতে হবে যে যদি আমরা একটি প্রবাহী পদার্থ বা তরল পদার্থ বিবেচনা করি তার ঠিক মধ্য বরাবর যদি দৈর্ঘ্য কল্পনা করি, তাহলে একক দৈর্ঘ্যের জন্য যে উভয় পাশে বল অনুভব করে, ওই তরল যে বল অনুভব করে তাকে বলা হয় পৃষ্ঠটান। এরপর তার এই সংজ্ঞা অবশ্যই দিতে হবে, সংজ্ঞা দিয়া আমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো গ বলছে অ্যালুমিনিয়ামের বিকৃতি কত নির্ণয় করব। কি নির্ণয় করবা? অ্যালুমিনিয়ামের বিকৃতি। এটা কত? তোমরা যারা আছো আমার মনে হয় বেশিরভাগই তোমরা পারবা, বিকৃতিটা তোমরা করে ফেলো। অ্যালুমিনিয়ামের বিকৃতি কত এটা বের করে ফেলো। এটা বের করার জন্য আমাদের কি কি দরকার হবে? অ্যালুমিনিয়ামের বিকৃতি, তোমরা তো লাইনে আছো, অ্যালুমিনিয়াম বিকৃতি বের করো সবাই। তাই প্রথমে আমরা অসহভার নির্ণয় করব। অসহভার মানে কি? অসহভার মানে বল কত আছে সেটা নির্ণয় করব। অসহভার সমান আমরা জানি অসহপীড়ন ইনটু ক্ষেত্রফল। এটা সবাই লিখবো যে অসহভার মানে কি? এফ। অসহভার মানে এফ, ভর বলছি না কিন্তু। এফ মানে কি হবে দেখো তো? এফ মানে হবে এই যে পীড়ন হলো পি দিয়ে দিতে পারো, পীড়ন মানে পি এ। এটা তোমরা এফটা বের করে ফেলো আগে। পি এ এটার মানটা কত হয় সবাই একটু করো, পি এ এটা বের করো। এরপরে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তোমাকে বিকৃতি বের করতে হবে। ইয়ং এর গুণাঙ্কটা তোমাদের দেওয়া আছে এখানে। দেখো এফ যদি আমরা পেয়ে যাই, এখান থেকে আরো সহজ করে নিতে পারি। এফ ক্ষেত্রফল তো দেওয়া আছে, তাই তো? গুণ করে ফেলো অসহপীড়নের সাথে এটা গুণ করো, তাহলে আমরা এফটা পেয়ে যাব। এফ এর পরে আমরা বের করব F/A বের করব। F/F মান বসাই দেব। সবাই দ্রুত করো। ওয়াই দেওয়া আছে, খেয়াল করো ওয়াই দেওয়া আছে। তাহলে ওয়াই যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু কি জানি? ওয়াই = F/A আর নিচে হইলো ছোট এল বাই বড় এল। এখান থেকে তোমরা যত সহজভাবে করতে পারো এইটাকে জাস্ট রিপ্লেস করে দাও। রিপ্লেস করলে এই ছেড়ে হবে L/L = কি হবে দেখো F/YA। এবার মানটা বসিয়ে দাও। মান বসিয়ে দ্রুত করে ফেলো। এফ এর মানটা আগে বের করো। এফ এর মানটা কত তারপরে দেখো। 25। ওকে, তারপরে এটা মানটা বসিয়ে দাও। দেখা যাচ্ছে না, বের করবে কি? L/, এত। এটা হলো তোমাকে বের করতে বলছি কি? বিকৃতি। তাহলে বিকৃতিটি সবাই বের করে কত হয় দেখি। বিকৃতি বের করো। এফ এর মানটা বসাও।
এফ এর মান 25, তারপর এর মান 2 পয়েন্ট কত হয় দেখো তো, এর মানটা বসাও 2.5 ইন্টু এত আখি সালাম সামিয়া আক্তার আখি। আচ্ছা দেখো তো মানটা বের করে কত হয়, এল বাই ছোট এল বাই বড় এল সমান কত হবে, এটাই হলো বিকৃতি। তাহলে অ্যালুমিনিয়ামের বিকৃতি আমরা বের করতে পারবো এখান থেকে। এরপর বলছে তারটি ছিঁড়ে যাবে কিনা, তারটি ছিঁড়ে যাবে কিনা এইটা আমরা বের করব। এজন্য আমাদের কি প্রথমে আমাদের এখানে দেখো আমরা প্রথমে অসহ ভর বের করব, কারণ ওই অসহ ভর বলতে কি বোঝাচ্ছে, এই আশা করি এটা বের করছে অনেকেই 0.01। আর একজন ক্যালকুলেশন করো দেখো ঠিক আছে কিনা, ক্যালকুলেশন করে পাওয়ার ঠিক আছে কিনা সেটা দেখো 0. ওকে ভালো করে দেখো ক্যালকুলেশন করে। আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে আমরা এটা বের করছি কি, এটা বের করছি হইলো বিকৃতি। আচ্ছা বিকৃতি যদি বের করি তাহলে আমরা এখন অসহ ভার দেওয়া আছে, অসহ ভার কত সেটা আমরা জানি, এটা আমি একটু মুছে ফেলবো। দেখো তাহলে এটা শেষ, এইটুকু শেষ। তাহলে আমরা এখানে অসহ ভারটা বের করব। এখানে খেয়াল করো এফ পেয়েছিলাম, এফ আমরা কিন্তু অলরেডি এটা কি এফ ইকুয়াল টু আমরা কি জানি এমজি। এখানে ভর দেওয়া আছে কিনা দেখো অ্যালুমিনিয়ামের, আমরা যদি এখানে কি পাই, আর সবাই একটু খেয়াল করো, আমরা এখানে উদ্দেশ্য হলো আমরা ভরটা বের করব। তাহলে এইখানে অসহ ভর, এটা হলো অসহ ভর, তাহলে এমটা কত হয় আমরা দেখব, কারণ আমরা দেখব যে 1 কেজি কিনা। 1 কেজি যদি হয় তাহলে আমরা কি 1 কেজি হলে ছিঁড়ে যাবে না, 1 কেজির বেশি হলেও ছিঁড়বে না, 1 কেজির যদি কম মান হয় তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এটা কোন ক্ষেত্রে, এটা হলো অ্যালুমিনিয়াম। 1 নম্বর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা বের করলাম। এটা কি অসহ ভার, এমটা হইলো কারণ তোমরা এমজি এটা বের করছো, এই ভারটাই অসহ ভর, এটা হবে শুধু অসহ ভর হলো এম। এবার কিন্তু ভার না, অসহ ভর। তাহলে অসহ ভরটা বের করো কত হয় দেখো 2.22 কেজি। তাহলে এটার নিচে লিখে দাও, এই তারটা কিন্তু ছিঁড়ে যাবে না। অ্যালুমিনিয়ামের তারটা আমরা কনফার্ম হয়ে গেলাম যে অ্যালুমিনিয়াম তারের মানে অসহ ভর যেহেতু বেশি, তাহলে এটা কি ছিঁড়ে যাবে না। এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে কার ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে। 2 নম্বর দাও স্টিলের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো অসহ পীড়ন দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে। তাহলে অসহ ভার লিখবো, অসহ ভারটা লিখি আগে, ভারটা বের করি কারণ ভারের ভিতরে তো এমজি আছে, এটা একটু m1 দেই তাহলে সুবিধা হবে। তাহলে অসহ ভার এটা দেই f1 ইকুয়াল টু কি পাই, অসহ ভার সমান আমরা পাবো দেখো PA। আচ্ছা এখানে আর সমান দেওয়া আছে কত দেখো খেয়াল করো 0 পয়েন্ট ব্যাস দেওয়া আছে, আর সমান দেওয়া আছে কত 0.01 মিলিমিটার। তাহলে এটা হলো কত ব্যাস দেওয়া আছে, ব্যাস। তাহলে এটাকে অর্ধেক করে ফেলো 2 করলে কত হয়, যেটা হবে এর সাথে গুণ দেবা, যেহেতু মিলিমিটার 10⁻³ গুণ দিয়ে মিটারে নিয়ে আসবা আর এর মানটা। তাহলে এখান থেকে লিখতে পারবা, এটা আমরা m1 দিয়েছি তাই তো, দুইটা ওম দিলে ই হবে, এটা 2 দিই। তাহলে এটাকে লিখি m2g সমান, এখান থেকে আমরা লিখব p এর পরিবর্তে লিখব πr²। এখানে r এর যে মানটা পাবো সেটা বসাই দেব, তারপরে m2 মানটা বের করব। m2 সমান কি হবে p πr²/g। এখন এখানে m2 মানটা যদি 1 কেজির চেয়ে বেশি হয়, 1 কেজির চেয়ে বেশি হলে তারটা ছিঁড়ে যাবে। তোমরা যারা আসো বের করো। তাহলে এখানে কি পাই আমরা, কারণ এ সমান কি πr², তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমরা জানো। তাহলে এখান থেকে বের করো
M2 এর মানটা বের করো। M2 এর মান দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টস দাও, দেখা গেলে তোমরা করে বের করো। তাহলে P এর মান কত পাবে? P এর মান দেওয়া আছে কিন্তু অসহ পীড়ন স্টিলেরটা দেওয়া আছে 1.0 × 10⁻8 প্যাসকেল। তোমরা এটা দেখছো যে স্টিলেরটা কিন্তু দেওয়া আছে 1.0 × 10⁻8 প্যাসকেল। আর ব্যাস দেওয়া আছে, ব্যাসটাকে আমি ব্যাসার্ধ করে ফেলছি। আর আমরা এ সমান কি জানি? পাই r²। এটা জানি। এখান থেকে আমরা তোমার M2 বের করব, দেখবো যে মান বেশি কিনা। যদি M2 এর মান 1 কেজির চেয়ে বেশি হয়, কারণ ওখানে বলছে 1 কেজি ঝুলানো হলো, মানে 1 কেজি ঝুলাইতে পারছে, সর্বোচ্চ 1 কেজি এটা ঝুলানো হলো। আর এই যে অসহ ভর হইলো সর্বোচ্চ 1 কেজি ঝুলানো, তার দুটিতে 1 কেজি ঝুলানো যায়, এটা দাও, ঝুলানো যায় বা সর্বোচ্চ ঝুলানো যায়। তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে M2 এর মানটা কত বের হয়েছে একটু দেখো। M2 এর মানটা বের করতে পারছো কিনা যারা আছো? M2 এর মানটা বের করো। M2 এর মানটা কত? উপরে কত তোমরা ওখানে P তো পেয়েছো, P হলো 1.0 × আচ্ছা একজন বের করছে M2 0.08 কেজি। এখন যেহেতু বের করছো, এটা ঠিক আছে, বের করছো, তাহলে এটা কি 1 কেজির চেয়ে বেশি না কম? তাহলে এটা কি ছিঁড়ে যাবে না যাবে না? অর্থাৎ এইটা কি, যদি তুমি এই করো তাহলে অসহ ভর, অর্থাৎ সে সহ্য করতে পারবে 0.080 কেজি পর্যন্ত সে সহ্য করতে পারবে। ওই তারটার সর্বোচ্চ 0.080 সহ্য করতে পারবে। কিন্তু তাকে কত কেজি ঝুলানো হয়েছে? 1 কেজি। তাহলে সে কি থাকবে? সে ছিঁড়ে যাবে। তাহলে প্রথম তারটা 1 কেজি ঝুলাইলে ছিঁড়বে না, দ্বিতীয় কাঠে ঝুলানো হলো, তাহলে 1 কেজি ঝুলানো হলো, ঝুলানো যায় বা ঝুলানো হলো, সরি এটা ঝুলানো হলো। তাহলে প্রথম তারটা কি হবে? প্রথম তারটা কি হবে? থাকবে, কারণ সেটাই ঝুলানো যায় 2.55, আর এটাই ঝুলানো যাবে এটা। অতএব তারটি কি করবে? দ্বিতীয় তারটি ছিঁড়ে যাবে। তোমরা আবার বুঝতে পারছো কিনা? প্রথম তারটির ভর ঝুলানো যাবে 2.55, এত ঝুলালেও সে ছিঁড়ে যাবে না, কিন্তু 1 কেজি ঝুলিয়ে ফেলছে অলরেডি। আর দ্বিতীয় তারটা কি করছে? দ্বিতীয় তারের কি আছে? 1 কেজি ঝুলাইছে, কিন্তু সে সহ্য করতে পারে, অসহ মানে আর সহ্য করতে পারবে না। 0.80 কেজি পরে সে আর সহ্য করতে পারবে না, সে ছিঁড়ে যাবে। ভেরি গুড, রাফসান লেখছো, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে 1 কেজি ঝুলালে ওই প্রথম তারটা থাকবে, আর দ্বিতীয় তারটি কি করবে? ছিঁড়ে যাবে, দ্বিতীয় তারটি ছিঁড়ে যাবে। তাহলে আমরা এই টাইপের যদি আমরা অঙ্ক আসে, তাহলে মনে করি যে আমরা অনেকেই পারবো, যে এভাবে অঙ্ক আসলে আমরা অনেকেই এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। আমি শুধু এই গ আর ঘয়ের জন্য এই সৃজনশীল জাস্ট চেঞ্জ করে আর একটা অঙ্ক দিচ্ছি, তোমরা সবাই এটা দ্রুত করবে। আমি এখানে শুধু একটু চেঞ্জ করে দেব। এইটা দিলাম 2 × এত প্যাসকেল, আর এইটা আমি এখানে দিলাম 5। এটা 2 নম্বর অঙ্কটা আমি দেব 2, মানে এই অঙ্কটা 5। আর ইয়ংয়ের গুণাঙ্ক আমি এখানে দেব শুধু 7। আর এইখানে দেব অসহ পীড়ন হলো 2। আচ্ছা, আর 0.0 এটা দেব আমি 2 মিলিমিটার, ব্যাস 2 মিলিমিটার। তার দুটিতে 2 কেজি করে ভর ঝুলানো হলো। ঠিক আছে? তাহলে তোমরা যারা আসো লাইনে, প্রত্যেকে খুব দ্রুত এই অঙ্কটা করবে। খেয়াল করো, যারা আসো তারা শুধু কোশ্চেন হলো খালি একটা কোশ্চেনই ঘয়ের কোন তার ছিঁড়ে যাবে কি? গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিক বিশ্লেষণ করো। কোশ্চেন হইল এইটা। এখন দেখো, তোমরা প্রথম তারটার জন্য বের করো। প্রথমে আগের মতো সেম অসহ কি বের করবা? অসহ কার? স্টিলের ক্ষেত্রে অসহ ভার, যেহেতু প্রথম হইল অ্যালুমিনিয়াম, অসহ ভার লিখবা কি? এ ছোড়াতে এ দাও, অ্যালুমিনিয়াম যেহেতু। তারপরে P A আর A
এ এভাবে ব্যবহার করতে পারে অ্যালুমিনিয়ামের জন্য। তাহলে পি কত দেখো, পি দেওয়া আছে 2 ইন্টু কত দেওয়া আছে বের করো দ্রুত। আর অ্যালুমিনিয়ামটা ছিঁড়ে যাবে না, একজন লিখছো রাফসান, ভেরি গুড। দেখো এই অঙ্কটা দ্রুত করো, এরপরে আমরা এই অঙ্কটার পরেই কিন্তু আমরা শেষ করে দেব যে কোন তারটি দেই, কোন তার এটা হবে কোন তার ছিঁড়ে যাবে কি গাণিতিক ব্যাখ্যা করো। তাহলে দেখো এ পে মানে অ্যালুমিনিয়ামের জন্য অসহ ভারটা বের করলাম। এটা কি অসহ পীড়ন কত 2 ইন্টু 10 পাওয়ার 8, এটা বসাই দাও। তারপরে ক্ষেত্রফল কত 5 ইন্টু 10 পাওয়ার -7 মিটার স্কয়ার। এখান থেকে তুমি ভার বের করো, এম বের করো। এরপরে এম সমান কি হবে পি এ বাই জি, এটাকে এম এ দেই, কারণ কি এফ ইকুয়ালস টু কি এফ এ ইকুয়ালস টু এম এ তারপর জি, এটা আমি দিলাম। এখান থেকে তোমরা এম এটা বের করো, কত হয় মানটা একটু দেখো। এম এটা বের করো, কত হয় দেখো দ্রুত। এরপরে পরেরটা আবার বের করো অনুরূপভাবে, যদি বের করো কত হয় দেখো অনুরূপভাবে। এম বি মানে এম এটা কি স্টিলের ক্ষেত্রে সেম বসাও স্টিল, তাহলে কি হবে পি এস আর এটা হলো এস বাই জি। এস এর পরিবর্তে কি দেবে পি এস আর পাই আর এস বাই হলো কত জি। আর এস এর মান কত ওখান থেকে ক্যালকুলেশন করে নেবে, সরি 10 কেজি। আর পরেরটা দেখো কত হয় পি এস, এরপরে 10 এত কেজি। তাহলে কি ছিঁড়ে যাবে নাকি, সামনে লিখে দিও যে 2 কেজি সে কি করলো 2 কেজি ঝুলানো হলো। তাহলে কি ছিঁড়ে যাবে না, যাবে না, যেহেতু সে অসহ অর্থাৎ সহ্য করতে পারবে কতটুকু 10.20 কেজি, তাহলে সে ছিঁড়ে যাবে না, অবশ্যই ছিঁড়বে না সে, কারণ এখানে মাত্র 2 কেজি ঝুলানো হয়েছে, সে ছিঁড়ে যাবে না। তাহলে আর এখানে বের করে ফেলো আর এই আর এস এর মানটা বের করো। আর এস সমান কত, এটারে এই যে 2 মিলিমিটার, এটা বের করে ফেলো। আর এস ইকুয়াল টু 2/1 এত মিলিমিটার সমান 1 ইন্টু 10 পাওয়ার -3 মিটার। এখন এই মানগুলি এখানে বসাই দাও, এটার উপর স্কয়ার আছে পাই আর স্কয়ার। এরপরে কত হয় দেখো পাই আর স্কয়ার আমরা জানি। ওকে, থ্যাংক ইউ, আমি দিয়ে ফেলছি যদিও আগে। আচ্ছা, বলার জন্য ধন্যবাদ। 64 কেজি একজন বের করছে, আমি এটা দেখতে চাই। আর একজন বের করো 64। আচ্ছা, M2 রাফসানও বের করছে একই, তাহলে এটাও ছিঁড়ে যাবে না। তাহলে তোমরা উত্তর লিখবে যে কোনো তারই ছিঁড়ে যাবে না। তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে অসহ ভার এবং অসহ ভরটা কি তোমরা স্পষ্ট হইলা যে হ্যাঁ স্পষ্টভাবে বুঝতে পারলা যে এই জিনিসটা হলো যে ভারে কোনো বস্তু ছিঁড়ে যায় মানে ছিঁড়ে যাবে, ওই যদি 64.11 কেজি ভর ঝুলাই তাহলে ওই তারটি কি করবে ছিঁড়ে যাবে। তাহলে এইটাই হলো অসহ ভার। আর এইটার সাথে যদি একটা জি গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে অসহ ভার হয়ে যাবে। তাই অসহ ভর আর ভারের মধ্যে পার্থক্য একটা জি, মনে রাখতে হবে কিন্তু। আর ভারের একক হলো নিউটন, এটা তো বল, আর ভরের একক হলো কেজি। তোমরা সবগুলো এক করে ফেলবে না, পরীক্ষায় অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই চিন্তা করে দিবে যে আমরা কি এককটা দিয়েছি। তাহলে তোমাদের আগামীকালও আমি সৃজনশীল করাবো এই অধ্যায়ের উপর। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এর মাঝে করতে পারবা। তোমাদের পরিবারের সবার সুস্থ কামনা করে এখানেই আমার ক্লাসটা শেষ করছি।